This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আর এবার নজর রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং নিউজে। আজকের বড় খবর, এখন মহালয়া থেকেই পুজো শুরু বলেই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য আমি দায়ী, কারণ আগেই উদ্বোধন করে দিই বলেন মুখ্যমন্ত্রী। আজকে 2 নম্বর ব্রেকিং, শুক্রবার 26 তারিখ পুজো উদ্বোধনে কলকাতায় আসছেন অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধন করবেন তিনি। সল্টলেকের ইজেডসিসিরও দুর্গাপুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। 3 নম্বর ব্রেকিং, তমলুকে দিনের বেলা সোনার দোকানে ডাকাতি, ভরা বাজারে হেঁটে এসে দোকানে ঢোকে ডাকাতরা, ডাকাতি করার পরেই হেঁটে পালায়। 4 নম্বর ব্রেকিং, বউবাজার বিস্ফোরণে খালিদের মুক্তির নির্দেশ খারিজ, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। 1993-এ বউবাজার বিস্ফোরণে মৃত্যু হয় 69 জনের, যাবজ্জীবন সাজা খাটছে খালিদ। 5 নম্বর ব্রেকিং, বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে ডিএ মামলার শুনানি। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে চূড়ান্ত বক্তব্য জমা রাজ্যের। বড় খবর আজকে, 12টি রাজ্য কেন্দ্রের হারে ডিএ দেয় না যুক্তি রাজ্যের তরফে। 7 দিনের মধ্যে বক্তব্য জানাবে সরকারি কর্মী সংগঠন। দুপক্ষের বক্তব্যের পরেই রায়দান। 6 নম্বর ব্রেকিং, বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলা, তৈরি নতুন নিম্নচাপ। কাল দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। তৃতীয় বঙ্গোপসাগরে আরো এক নিম্নচাপের পূর্বাভাস। 7 নম্বর ব্রেকিং, এয়ার ইন্ডিয়ার বিমানে আতঙ্ক, ককপিটে ঢোকার চেষ্টা এক যাত্রীর। বেঙ্গালুরু বারাণসীগামী বিমানে আতঙ্ক, শৌচাগারে যাওয়ার নামে ককপিটে ঢোকার চেষ্টা করে ওই যাত্রীর। 8 নম্বর ব্রেকিং, সুপ্রিম কোর্টে অভিনেত্রী জ্যাকলিনের বড় ধাক্কা। জ্যাকলিনের আবেদন খারিজ শীর্ষ আদালতের। আর্থিক দুর্নীতি মামলা স্থগিতের আর্জি জানায় অভিনেত্রী, কিন্তু স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। 9 নম্বর ব্রেকিং, খাইবার পাখতুনখোয়ায় পাক বিমান হামলা। তিরহা উপত্যকায় হামলায় নিহত 30 জন। ঘরের বিদ্রোহ দমন করতে বিমান হানা পাকিস্তানের। 10 নম্বর ব্রেকিং, ভারতের বড় সড় কূটনৈতিক জয়। বড় খবর আজকের, দিল্লি চাপে খালিস্তানিদের বিরুদ্ধে অভিযানে কানাডা প্রশাসন। গ্রেপ্তার খালিস্তানি জঙ্গি নেতা পান্নুনের অন্যতম সহযোগী ইন্দারজিৎ সিং গোসাল। ভারত বিরোধী নানা কার্যকলাপে সে যুক্ত ছিল। নাবালিকাকে অপহরণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে সিটি থানার পুলিশ। এক নাবালিকাকে ডাব খাওয়ানোর লোভ দেখিয়ে এই 3 জন অপহরণ করেছিল এবং তারপরই পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে মূলত এই 3 জনকে গ্রেপ্তার করেছে। শহরের বুকে আরও একটা শিশুর অপহরণ। 72 ঘন্টার মধ্যে সেই অপহরণ কাণ্ডের কিনারাও করে ফেলেছে পুলিশ। তাহলে বলুন তো, কেন আজ ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই এই খবরটা আপনাদের জানাচ্ছি? যদি খুঁজে বের করে থাকতে পারে পুলিশ, তাহলে এইটা দিয়ে শুরু করছি। কেন? তার কারণ অপহরণের খবরের থেকেও যেটা বড় খবর, এই অপহরণের মধ্যমণি একজন অধ্যাপিকা অরুণিমা চন্দ। গড়িয়ার একটা নামী কলেজ, দীনবন্ধু অ্যান্ড্রিউজ কলেজ, সেখানে ফিজিক্সের অধ্যাপিকা তিনি। ঠিকই শুনছেন, ফিজিক্সের অধ্যাপিকা তিনি। কলেজে ফিজিক্স পড়ান, পদার্থবিদ্যার অধ্যাপিকা। সপরিবারে অ্যারেস্ট হয়ে গেছেন। ধাক্কা লাগার মতোই খবর। মাথায় কি তার ভূত চেপেছিল? কেন একজন অধ্যাপিকাকে ফুটপাত থেকে একটা শিশুকে চুরি করে বাড়ি নিয়ে যেতে হলো? অন্তত অভিযোগ তাই। অপহরণ তো এক ধরনের চুরি, হরণ তার থেকেই তো অপহরণ। ডাবের লোভ দেখিয়ে বছর 5-এর ওই শিশুকন্যাকে কসবায় নিজের বাড়িতে নিয়ে যান ওই অধ্যাপিকা। অভিযোগ এমনটাই। দমদম টু কসবা, অর্থাৎ দমদম থেকে কসবা, গোটা রাস্তায় এসেছেন তিনি মেট্রোয়। যেখানে দাঁড়িয়ে আছি সেই বাড়িরই বাসিন্দা, 192G কসবা রোড। ভেতর থেকে তালা মারা এবং অনেকবার বাড়ি থেকে ডাকার চেষ্টা করা হলেও ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। একসময় বিহারে এই অপহরণ কাণ্ড নিয়ে অপহরণ বলে একটা সিনেমাই হয়ে গেছিল, খুব বিখ্যাত সিনেমা। আমি জানি না এবারে অপহরণ চ্যাপ্টার 2 হবে কিনা। গোটা রাজ্যটা
এক কথায় বাজারে পরিণত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই শহরে এই রাজ্যে কত শিশুই তো অপহরণ হয়, ফুটপাত থেকে শিশু হারিয়ে যায়। আমরা কজন তার খবর রাখি বলুন তো? কটার খবর রাখি? ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে 2019 থেকে 2021-এর মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 17,169টি শিশু অপহৃত হয়েছিল, কিডন্যাপড হয়েছিল। এই 3 বছরে মোট অপহরণের অভিযোগ অর্থাৎ শিশু এবং অ্যাডাল্ট মিলে কত? 22,928টি। যদি শতাংশের হিসেব কষেন তাহলে দেখুন এটাই দাঁড়াচ্ছে যে মোট অপহরণের প্রায় 75%, 75% শিশু। শিশুদেরই টার্গেট করা হয়। 2022-এও শিশু নিখোঁজের অভিযোগ হয়েছে 4,740টি। দেখুন কতজন শেষ পর্যন্ত তাদের চুরি যাওয়া বা নিখোঁজ শিশুদের খুঁজে পেয়েছেন সেই হিসেব এই মুহূর্তে আমরা অনেস্টলি বলছি দিতে পারবো না, কারণ সব রিপোর্ট আসে না। তবে সিঁথির এই বাচ্চাটা কিন্তু উদ্ধার হয়েছে। ছেলে মেয়ে সহ অর্থাৎ পুত্র পুত্রী সহ এই অধ্যাপিকাকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে পুলিশ। কিন্তু তার মোটিভ কি ছিল? তদন্তকারী অফিসাররা যার পরনায় বিস্মিত, অবাক। একজন ফিজিক্সের অধ্যাপিকা কেন শিশু অপহরণ করতে যাবেন? সেই ক্লু খুঁজতেই 3 জনকে পুলিশ একসঙ্গে গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে। নাবালিকাকে অপহরণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে সিটি থানার পুলিশ। আর মূলত অরুণিমা চন্দ্র চৌধুরী, অনুষ্কা চন্দ্র চৌধুরী এবং মিস্টার অনুপ চন্দ্র, এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিটি থানার তরফে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, এক নাবালিকাকে ডাব খাওয়ানোর লোভ দেখিয়ে এই 3 জন অপহরণ করেছিল এবং তারপরই পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে মূলত এই 3 জনকে গ্রেপ্তার করেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা কেন তারা ঘটালো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে এই অপহরণের পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে। সরকারি আইনজীবী আজ আদালতে জানিয়েছেন 16ই সেপ্টেম্বর দমদম স্টেশন চত্বর থেকে, এটা হচ্ছে ঘটনাটা, মন দিয়ে শুনুন। সরকারি আইনজীবী জানিয়েছেন 16ই সেপ্টেম্বর দমদম স্টেশন চত্বর থেকে এই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিয়ে যান এই অধ্যাপিকা অনুষ্কা চন্দ্র। শিশুর বাবা মা থানায় মিসিং ডায়েরি করেন। স্টেশন চত্বরের সিসি ক্যামেরায় শিশুকে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে যায়। সেই ছবির সূত্র ধরেই কসবার বাড়ি থেকে নিখোঁজ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। অধ্যাপিকা জানিয়েছেন শিশুটিকে ভালোভাবে লালন পালন করতে চেয়েছিলেন। ভালো কথা, তার অপশন আছে তো। এইভাবে যদি রাস্তায় পড়ে থাকা শিশুদের যারা সচ্ছল, যারা শিক্ষিত, তারা লালন পালন করতে বাড়িতে নিয়ে যান, সে তো উত্তম কথা। কিন্তু তার জন্য তো একটা প্রসিডিয়ার আছে, তার তো একটা প্রক্রিয়া আছে। শিশুটির বাবা মার সঙ্গে কথা না বলে, কাউকে কিছু না জানিয়ে এভাবে বাড়িতে নিয়ে চলে আসা যায়, তাও বেশ কয়েক দিনের জন্য? শিশু দত্তক নেওয়ার একটা প্রসিডিয়ার আছে, আমরা মানছি সেটা জটিল, কিন্তু দেখুন সততার পথ জটিলই হয়। শর্টকাট মানেই সেখানে গন্ডগোল আছে যে কোনো ক্ষেত্রে। দেখুন, সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটির ওয়েবসাইটে আগে নাম নথিভুক্ত করতে হয়, প্রসিডিয়ারটা বলছি। এরপর শিশু কল্যাণ কমিটি বা CWCর কাছে দত্তক নেওয়ার আবেদন করতে হবে। যোগ্যতার মানদণ্ড যদি আপনি পূরণ করতে পারেন, তারপরেই আপনি দত্তক নিতে পারবেন একটি শিশুকে। সব থেকে বড় যেটা আমাদেরও মাথা ঘুরিয়ে দিচ্ছে, আমরা তো হাজার রকমের খবর নিয়ে ডিল করি, ঘন ঘন সব যে আপনাদের দেখাই এমন নয়, কোটি কোটি খবর আসে প্রতিদিন, বাছাই করে দেখাই। একটা উচ্চশিক্ষিত পরিবার, ফিজিক্স, দেখুন যে কোনো সাবজেক্ট পড়তে গেলেই বুদ্ধি লাগে, কার্পেন্টারেরও বুদ্ধি লাগে, এই যে স্টুডিওয় আমাদের যারা কাজ করেন তাদেরও অনেক বুদ্ধি, আপনাদেরও বুদ্ধি। কিন্তু যদি ফিজিক্স পড়েন তাহলে একটু এক্সট্রা অ্যাডেড বুদ্ধি লাগে। আপনি খেয়াল করে দেখবেন কেমিস্ট্রির থেকেও বেশি বুদ্ধি লাগে, মুখস্থ ফুখস্থ করা যায় না এখানে কিছু। এই রকম একজন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা একজন ভদ্রমহিলা, এটা তো আমরা ধরে নিতেই পারি যে তিনি আইন কানুনগুলো জানেন। শিশুটিকে তিনি যে বাড়িতে নিয়ে এলেন, এটা তো ফুটফুটে কুকুর ছাড়া নয় যে পাড়ায় দেখলাম তুলে নিয়ে কি ভালো গো তুলে চলে গেলাম, তা তো সম্ভব নয়। তাহলে তিনি বাড়িতে নিয়ে গেলেন কেন? ধৃতদের বয়ানে পুলিশ কিন্তু অসঙ্গতি পেয়েছে। অভিযুক্তদের আইনজীবী আদালতে কি বলছেন, অর্থাৎ এই ভদ্রমহিলার আইনজীবী তিনি বলছেন যে স্টেশনে শিশুটির বাবা মায়ের খোঁজ করেও তারা পাননি,
বাচ্চাকে একটি দোকানে নিয়ে গিয়ে খাবার কিনে দেন অনুষ্কা, মানে ওই অধ্যাপিকা। 16ই সেপ্টেম্বর অনুষ্কা চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে যোগাযোগও করেন, এটা তার আইনজীবীর দাবি। সোমবারই CWCতে যাওয়ার কথা ছিল, তার আগেই পুলিশ নাকি তাকে গ্রেফতার করেছে। এরপরও যে প্রশ্নটা ওঠে, বাচ্চাটিকে দেখে কি মনে হয়েছিল? হারিয়ে গেছে? আর একটা কথা দেখুন, এটা কিন্তু একটা শিক্ষা। যে কোনো শিশুকে রাস্তায় আপনার যদি দেখেন অসহায়, তাহলে হেল্প করার অধিকার আছে এবং সেটা কর্তব্য। কিন্তু তার গার্জেনকে না জানিয়ে বা পুলিশ প্রশাসনকে না জানিয়ে কাউকে একটা রাত বা কয়েক ঘন্টা নিজের বাড়িতে বা নিজের কাস্টাডিতে রেখে দেওয়াটা অপরাধ। আইন কিন্তু এটাকে অপরাধের চোখেই দেখবে, আপনি যতই সততার সঙ্গে সেই কাজটা করুন না কেন। মোটিভ নিয়ে প্রশ্ন উঠবে। বাচ্চাটির সঙ্গে কথা বলে তারা কি জানতে চেয়েছিলেন? বাড়িতে নিয়ে যাওয়ার আগে তারা থানায় গেলেন না কেন? সরকার আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, তারপরেও যদি কোনো গণ্ডগোল হতো সেই দায় এই ভদ্রমহিলার ঘাড়ে আসতো না। দত্তক নেওয়ার আইনি ঝঞ্ঝাট এড়াতেই কি সহজ পথ বেছে নিয়েছেন, মানে শর্টকাট? এই সব প্রশ্নের জট খুলে পুলিশ এখন নিশ্চিত হতে চাইছে যে ভদ্রমহিলা এবং তার আইনজীবীরা যা বলছেন তা সত্য কিনা। মার্ডার আসামি আর শ্রী সুশান্ত কুমার ঘোষ বিরিয়ানি খাওয়া নিয়ে নাকি বোমাবাজি, গুলি পর্যন্ত চলতে পারে সেখানে। মিনি ফিরোজ, এখানে সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে মিনি ফিরোজ, কেন্দ্রীয় চরিত্র। এই নামটার সঙ্গে এই কদিনে নিশ্চয়ই আপনারা ভালোভাবে পরিচিত হয়ে উঠেছেন আমাদেরই সুবাদে। আমরা প্রতিদিন মিনি ফিরোজের খবর দেখিয়েছি, আর কবে সে ধরা পড়বে, তাই আপনারাও চিনে গেছেন। কত শাসানি, কত হুমকি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কখনো কাউন্সিলরকে চমকাচ্ছেন, কখনো বলছেন ইয়ে তো ছোটা সা নজারা থা, পরে দেখবেন কত বড় জিনিস হবে। এই রকম হুমকির সুরে একের পর এক তিনি পোস্ট করে গেছেন। কখনো পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছেন। গুলশান কলোনির বাদশা ফিরোজ, আজ সেই মিনি ফিরোজের আইনজীবী আদালতে দাবি করলেন। কি দাবি করলেন? এটাও খুব ইন্টারেস্টিং। দেখুন কি সব অদ্ভুত অদ্ভুত দাবি। গুলশানের অশান্তি নাকি বিরিয়ানি খাওয়াকে কেন্দ্র করে। ওই যে সেদিন যে প্রায় শুট আউটের মতো দৃশ্য হয়েছিল, শুট আউটও হয়েছিল, ফিরোজের আইনজীবী এখানেই থামেননি। তিনি বলেছেন রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার নাকি প্রাণ যায়, মানে তার ক্লায়েন্ট, তার মক্কেল নাকি উলু খাগড়া। দুই রাজনৈতিক নেতার লড়াই, কে টাকা তুলবে, বাংলা কথা তোলার টাকা। ওকে মানে ফিরোজকে এই মামলাতে নাকি জড়িয়ে দেওয়া হয়েছে, উনি আসলে নাকি প্রমোটিং করেন, এটা তার আইনজীবীর দাবি। এলাকার কাউন্সিলরের সঙ্গে বিধায়কের লড়াইতেই আদালতে, মানে তিনি যেটা বলতে চেয়েছেন যে এলাকার কাউন্সিলরের সঙ্গে এমএলএর লড়াই, এবং এটাই তিনি আদালতে বলতে চেয়েছেন। ফিরোজ নাকি সেখানে ফেঁসে গেছেন, বলি হয়ে গেছেন, এটাই তার বাংলা কথা। দুই নেতার লড়াইকে ফিরোজের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা কি সত্য? অন্যায় করলে অপরাধী যদি কেউ ল অ্যান্ড অর্ডার ব্রেক করে, তার জায়গা হবে জেলের পেছনে, এইটা পরিষ্কার বার্তা। আজকে আমরা সেদিনকেও বলেছিলাম, ফিরোজ মিনি ফিরোজ হোক, ম্যাক্স ফিরোজ হোক, আলট্রা প্রো ম্যাক্স ফিরোজ হোক, আমাদের কোন ব্র্যান্ডের ফিরোজ দেখার দরকার নেই। অপরাধী হলে তার ব্র্যান্ড একটাই, তার জায়গা একটাই, সেটা লকআপ। এখন গ্রেপ্তার হয়েছে, এতদিন সময় লাগলো পুলিশকে সেই জন্য বঙ্গশ্রী দেওয়া উচিত, বঙ্গরত্ন ফত্ন দিন, দু চারটে কিছু এরকম পুলিশকে। কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে যে গুলি করে খুনের চেষ্টা হয়েছিল, বন্দুক লক হয়ে যাওয়ায় তিনি ভাগ্যিস বেঁচে গিয়েছিলেন। সরকারি আইনজীবী সেই ঘটনাও আজ উল্লেখ করেছেন। শুনানি চলাকালীন বিচারকের প্রশ্নে অস্বস্তিতে পড়েন সরকারি আইনজীবী। গুলশানে পুলিশের বুথ ছিল, এটা বিচারকের প্রশ্ন। তারপরেও হুমকি, বোমা এগুলো কি করে? পুলিশের নাকের ডগা দিয়ে ফিরোজ দিল্লিতে পালিয়ে গেল কি করে? 10 দিন ধরে পুলিশ তাকে খুঁজে পায়নি। এবার তারপর তাকে ধরা হলো বাইরের কোথায় একটা কোন এয়ারপোর্ট কোথায় থেকে ধরা পড়লো। কি করে যায়? যতক্ষণ তৃণমূলের নেতাদের ভরসা আছে ম্যানেজ করে দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত অধরা। যখন বোঝা গেল যে আর ম্যানেজ করা যাচ্ছে না, তখন একটু ধরিয়ে তারপরে আজকে ঢুকলো জেলে, আবার কদিনের মধ্যে জামিন হয়ে যাবে। ফিরোজের সাথে নিশ্চয়ই 10 দিনে তৃণমূল কংগ্রেসের বোঝাপড়া হয়েছে। যাদের ছত্রছায়ায় উনি ছিলেন, তিনি নিশ্চিত ভরসা দিয়েছেন যে
ভাই একটু ঘুরে আসো, পরে আবার এসে করবে। বলে সেই ভরসার কারণেই হয়তো এই ধরনের এই গ্রেপ্তার, এবং তার পাশাপাশি সামাজিকভাবেও তো একটা চাপ তৈরি হয়। পুলিশ ধরছিল, পুলিশ ধরেছে তো ঠিক কাজ করেছে। কাউকে পুলিশ আপত্তিকর কাজের জন্য খুঁজছে, সেই ব্যক্তি গা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, পুলিশ নজর রাখছে, পুলিশ খুঁজছে এবং পুলিশ ধরেছে। পুলিশের কাজ করেছে, তো ভালো কাজ করেছে পুলিশ। যাকে ধরার কথা হচ্ছিল পুলিশ তাকে ধরেছে, তা নিয়ে আবার এত কথা কিসে? যারা ব্যাংক, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক লুট করে বিদেশে বসে গেছে, তাদের তো একজনকেও ধরে আনতে পারেননি নরেন্দ্র মোদী। সিপিএম নেতাদের মতো ওই গণহত্যাগুলো করার পরে কোর্টে গিয়ে এফিডেভিট করে নাম পরিবর্তন করে নিয়ে বামফ্রন্ট সরকারের সময় কাগজ বদল করে দিকে। রাজনীতির এই চাপানুতোর গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা চলবে। আদালতে ফিরোজ অপ্রিয় কিছু যদি বলে দেয়, মানে ফিরোজের বলা মানে তার আইনজীবীর বলা, তাহলে শাসক দলের অস্বস্তি বাড়বে। অবশ্য বাড়বে বলছি কেন, আমি তো ভুল বলছি, শাসক দলের অস্বস্তি তো বেড়েই গেছে। তার আইনজীবী তো বলেইছে যে দুই নেতার তোলাবাজির শিকার। তবে গুলশান কলোনির স্বস্তি একটাই, যে অ্যাটলিস্ট ফিরোজ, মিনি ফিরোজ শেষ পর্যন্ত ধরাটা পড়ল। এলাকার শান্তি চায়, কেন ডেভেলপমেন্ট তো হচ্ছে, খুব হচ্ছে। হ্যাঁ, আমার এলাকা যে কাউন্সিলর আছে সুশান্ত দা ঘোষ, অনেক ডেভেলপ করছে এখন। আর শুধু শান্তির দরকার ছিল, সেটা নিশ্চয়ই মানে আশা করি আবার শান্তি থাকবে। কলকাতা পুলিশের উপর আমাদের তো ভরপুর আস্থা আছে। কলকাতা পুলিশ যা করছে ভালোই করছে, আর আস্তে আস্তে করে সামান্য হচ্ছে। আমার আপনার আস্থা আছে কলকাতার পুলিশের উপরে। কলকাতা পুলিশ যা করবে ভালো করবে, এলাকাকে শান্তি করার জন্য পুলিশ যা যা ব্যবস্থা আছে পুলিশ করবে। এতক্ষণ আমরা আপনাদের যা দেখাচ্ছিলাম সেই বিতর্ক ছিল অপরাধ নিয়ে। কলকাতার একটা জনপদে বারবার গুলি চলা, মারপিট, এমনকি জনপ্রতিনিধিদের গায়ে লক্ষ্য করে গুলি চলছে, এইরকম অবস্থা। এবার অপরিচ্ছন্নতা নিয়ে বিতর্ক। আমি আপনাদের বলবো একটা এমন কাহিনী শোনাবো যেটা আপনাদের সত্যি অবাক লাগবে, খারাপও লাগবে। তার জন্য অবশ্য আমাদের উত্তরবঙ্গে যেতে হবে। দেখুন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এই হাসপাতালটি উত্তরবঙ্গের একটা বড় হাসপাতাল। নিঃসন্দেহে প্রচুর মানুষ যান, নানা পেশার, নানা বৃত্তির, নানা ইনকাম গ্রুপের, যাকে বলে রোগীদের বল ভরসা এই হাসপাতাল, অ্যাটলিস্ট নর্থ বেঙ্গলে। কিন্তু সেই হাসপাতালে যদি আপনি দেখেন আবর্জনার অসুখ, যেখানে রোগ সারাতে যাচ্ছেন মানুষজন, সেখানে যদি বমি বেরিয়ে আসে হাঁটার সময় বা নাকে রুমাল চাপা দিতে হয়, তাহলে কি বলবেন বলুন তো? ঠিক বলছি, ঠিক এইটাই হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। কে বলবে যে এটা একটা হাসপাতাল? মনে হতে বাধ্য যেটা একটা আস্ত নরক। বাইরে সেখানে এত নোংরা আবর্জনার পাহাড় যে না বিশ্বাস করাও অসম্ভব। এটা যে হাসপাতাল চত্বর, নট ইভেন আ মেডিকেল কলেজ, যেটা ভাবতেও খারাপ লাগে। এবং যখন এই সরকার, বিশেষ করে স্বাস্থ্য দফতর, তারা এত বড়াই করে বেড়ায় যে হাসপাতালগুলো অনেক পরিচ্ছন্ন হয়েছে আগের তুলনায়, তখন তো এই প্রশ্ন আমি তুলবই। এত বড় নামি একটা মেডিকেল কলেজ হাসপাতাল, আবর্জনা সরানোর কোনো ব্যবস্থা থাকবে না? এটা হতে পারে? উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যেন নরককুণ্ড। এই বর্জ্যের পাহাড় ছড়াচ্ছে দূষণ। আমার ঠিক পেছনে ঝা চকচকে এই বাড়িটা সুপার স্পেশালিটি হাসপাতাল, ঠিক তার পেছনে এভাবেই পড়ে আছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাজনিত বর্জ্য। দিনের পর দিন ধরে এভাবে জমতে জমতে এই এলাকায় একদিকে যেমন কটু গন্ধ ছড়াচ্ছে, তেমনি একই সঙ্গে দূষণ বাড়ছে। নাকের রুমাল চাপা দিয়ে এই করিডরগুলো দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন শয়ে শয়ে রোগী। রোগীদের অবস্থাটা কি হয়েছে তাহলে একবার ভাবুন তো। যাদেরকে এখানে থাকতে হচ্ছে তাদের অবস্থা ছেড়ে দেবা কেঁদে বাঁচি। হাসপাতালে মানুষ রোগ সারাতে যায়, একটাই কথা যে সুস্থভাবে বাঁচার পথ ডাক্তারবাবুরা দেখাবেন। ডাক্তারবাবুদের কাছ থেকেই মানুষের সবথেকে বেশি প্রত্যাশা থাকে। কিন্তু হাসপাতালের পরিকাঠামোর মধ্যে আবর্জনা পরিষ্কার করাটাও পরে, শুধু রং করা নয় কিন্তু, আর বড় বড় থাম আর ওই নেম প্লেট লাগানো নয়। এই ছবিটা দেখছেন, বুঝতে পারছেন? একটা বাইরে যখন আপনি হোর্ডিং দেখবেন তখন দেখবেন ঝা চকচকে, ভেতরে কিন্তু পচা জিনিস পড়ে আছে এবং অসুস্থ হওয়ার মতো হয়ে যাচ্ছে সেখানে পরিস্থিতি। হাসপাতাল কর্তৃপক্ষ যে এগুলো জানে না তা নয়, তাদেরও ভুগতে হচ্ছে দিনরাত, কারণ সেখানে তারাও তো কাজ করছেন।
তারপরেও কিছু করা যাচ্ছে না কেন? এখানে যেহেতু কলেজটা মিউনিসিপ্যালিটি আন্ডারে নেই, সেহেতু মিউনিসিপ্যালিটি ওখানে ময়লাটা যায় না। এবার তার জন্য নানান ধরনের অনেক দিন ধরেই অনেক কিছু চিন্তা চলছে যে এখানে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোডাক্ট ঠিকঠাকভাবে যাতে করা হয় এবং সেটা যেন জিনিসটা সাস্টেন হয়। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলার ক্ষেত্রে এটা বাস্তব এবং এই ব্যাপারটা সবার জানা যে বিভিন্ন জেলা থেকে, নর্থ বেঙ্গলের কথা বলছি, যদি একটু বড় কোনো রোগ হয় বা সিরিয়াস কিছু হয় তাহলে প্রথমে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেই রেফার করা হয়। এখন এটা ধরতে গেলে ইট বিকাম আ মেডিকেল সিটি, কারণ এখানে মেডিকেল কলেজ ছাড়াও এখানে ডেন্টাল কলেজ আছে পাশেই, তারপরে নার্সিং কলেজ আছে, নার্সিং স্কুল আছে, এখানে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে। এরপরে ভবিষ্যতে অনলাইন যেটা আছে ক্যান্সার হসপিটাল চলছে, মানে শুরু হচ্ছে, কাজ চলছে। উন্নয়নের এমন মহাযজ্ঞ, সেখানে এই দুর্দশা একটা মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে। কি বলবো বলুন তো, ছেলে খেলা। হাসপাতাল থেকে নোংরা কিভাবে সরানো হবে সেটা প্রশাসনিক প্রবলেম, সেটা যারা রোগী, যারা ট্যাক্স পেয়ার, তাদের প্রবলেম নয়, এটা আপনাদের সমস্যা। প্রশাসনকে বলছি আপনারা বুঝে নিন, কারণ দেখিয়ে কি লাভ। শুনুন তো যারা যান হাসপাতালে তারা কি বলছেন। অসুবিধা তো হচ্ছেই, কারণ কি এত নোংরার মধ্যে তো পেশেন্টদেরও প্রবলেম হচ্ছে না। প্রায় 3-4 মাস ধরেই এরকম, তো মাঝখানে পরিষ্কার করলো। আছি, কষ্ট করেই আছি, কি করব এখন, আমাদের বাঁচতে হলে তো আমাদের এভাবে চলতে হচ্ছে। লোকজনের তো ভীষণ কষ্ট হচ্ছে, লোকজনের প্রচুর কষ্ট হচ্ছে, পেশেন্ট পার্টিদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। ছাপাই ঠিক করে হচ্ছে না, একদিকে হচ্ছে তো আরেকদিকে নোংরা করে রাখছে। রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয়, এমনকি সেখানে যারা চাকরি করেন সবাইকেই নাকে রুমাল দিয়ে মাস্ক পরে যেতে হচ্ছে। কিন্তু দেখুন, এটা তো কোনো দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান হতে পারে না। এই সমস্যার সমাধানটা কোথায়? প্রিন্সিপাল সাহেব কি বলছেন একবার দেখুন তো। এই ময়লা কোথায় ফেলা হবে, সেই ময়লা ফেলার কোনো জায়গা নেই। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই ময়লা সংগ্রহ করে নষ্ট করতে গিয়েও নানা সমস্যা রয়েছে, যে কারণেই প্রতিদিন এভাবেই নোংরার পাহাড় জমছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে, যার জেরে দুর্গন্ধে টেকা দেয়। হসপিটাল থেকে যে ওয়েস্ট বেরোয় সেই ওয়েস্টটাও ট্রিটমেন্ট করে সেটাকে করবার জন্য সেটায় প্রায় 13.8 crores একটা অ্যামাউন্ট রয়েছে। তো সেটা যদি স্যাংশন হয় তাহলে ভবিষ্যতের জন্য কিন্তু এই মেডিকেল কলেজের সব থেকে যে বড় প্রবলেম যে ওয়াটার ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেটা ঠিক হয়ে যাবে। যতক্ষণ না প্রসেস হয়ে ইউটিলাইজ মানে প্রসেসিংটা শুরু হবে ততক্ষণ কিন্তু এই জিনিসটা করা যাচ্ছে না। পাড়ার সমাধান ও দুয়ারে সরকার শিবিরে বিপুল সাড়া। জলপাইগুড়িতে 13,000-এর বেশি আবেদন গ্রহণ। ধূপগুড়িতে অনুষ্ঠিত পাড়ার সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প থেকে মন্তব্য জেলা শাসক সামা পারভিনের। অনুষ্ঠানে ছিলেন মহকুমা শাসক, পুলিশ সুপারও। এদিকে নাগরিক পরিষেবা নিয়ে আলিপুরদুয়ার পুরসভার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ, বিক্ষোভ বিজেপির। দীর্ঘদিন ধরে বিকল শ্মশানের বৈদ্যুতিক চুল্লি, চরম ভোগান্তির মুখে পড়েছেন বাসিন্দারা। প্রতিবাদে বিজেপি জেলা সভাপতি মিঠু দাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পুরসভার চেয়ারম্যানের। পূর্ব মেদিনীপুরের হেরিয়ায় জাতীয় সড়কে দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় 2 ভাইয়ের। অভিযোগ, বেপরোয়া গতিতে নন্দকুমার থেকে কাঁথির দিকে যাচ্ছিল লরিটি, উল্টো দিক থেকে আসা বাইকে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইকে থাকা 2 জনের। উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনা। ময়নাগুড়ি দক্ষিণ ধর্মপুরে তিস্তা চরে মর্টারটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ময়নাগুড়ি ভোটপট্টি ফাঁড়ির পুলিশকে। এরপরেই মর্টার নিষ্ক্রিয় করে বিন্নাগুড়ি সেনা ছাউনির আধিকারিকরা। সরকারি জমি পুনরুদ্ধারে গিয়ে বিক্ষোভের মুখে আধিকারিকরা। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে জমিতে বোর্ড লাগাতে বাধা দেওয়ার অভিযোগ আইনজীবীদের বিরুদ্ধে। কুলটির নিয়ামতপুরে উত্তেজনা, ওই জমি সরকারের নয় দাবি আইনজীবীদের একাংশে। দীর্ঘক্ষণ পর পুলিশ প্রশাসনের সাহায্যে বোর্ড লাগান সরকারি আধিকারিকরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ নিয়ে তুঙ্গে চর্চা। রেজিস্ট্রার সুজিত কুমার চৌধুরীর ঘরে তালা লাগানোর অভিযোগ। উচ্চশিক্ষা দপ্তর তাকে পুনর্বহাল করেছে দাবি রেজিস্ট্রারের। জোর করে পদে রয়েছেন, পাল্টা দাবি উপাচার্যের। বর্ধমান থানায় অভিযোগ দায়ের দুপক্ষের তরফেই। জল জীবন মিশনের বকেয়া না পেয়ে
বাঁকুড়ায় বিক্ষোভ ঠিকাদারদের। অভিযোগ, গত বছর থেকে বন্ধ প্রকল্পের বরাদ্দ টাকা। প্রায় 350 কোটি টাকা না পেয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে ধর্ণা অনশন ঠিকাদারদের। বকেয়া না পেলে কাজ বন্ধের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। পুজোর আগে বোনাস না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা। বোনাসের দাবিতে কর্মবিরতি কালচিনি চা বাগানের শ্রমিকদের। কালচিনি থানার সামনে অবস্থান, থানার সামনে ব্যাপক উত্তেজনা। শুধু কালচিনিই নয়, আলিপুরদুয়ারে বহু চা বাগানে বোনাস হয়নি বলে অভিযোগ। বোনাস না দিয়ে উধাও কোহিনুর চা বাগান কর্তৃপক্ষ, অভিযোগ করছেন কর্মীরা। অন্যদিকে লালগোলায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার এক। ভাঙন নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভে লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এরপরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চর্চাও। গঙ্গা ভাঙনে রাজ্যের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ অধীর চৌধুরীর। দুর্গতদের পাশে থাকার বার্তা স্থানীয় তৃণমূল বিধায়কের। ঘাটালের দেওয়ানচক ও বেলসোরের সরকারি জায়গা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ। প্রায় 70টি গাছ কেটে নেন স্থানীয় তৃণমূল নেতা বৈদ্যনাথ মাইতি, এমনটাই অভিযোগ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের তরফ থেকে। আদিবাসী ছাত্রীর খুনের পর এবার স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। বীরভূমের রামপুরহাটের ঘটনা। অভিযুক্ত গৃহশিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত স্থানীয় স্কুলের পার্শ্ব শিক্ষক। অন্যদিকে স্কুল চলাকালীন শিক্ষিকা ও সহায়িকার মধ্যে মারামারি। হাওড়ার জগৎবল্লভপুরের মাজু শক্তি সাধন প্রাথমিক স্কুলে অশান্তি। অভিযোগ, সহায়িকার হাতে কামড় শিক্ষিকার। এই খবর জানাজানি হতে স্কুলের বাইরে অভিভাবকদের বিক্ষোভ। দুজনকে বদলি করার দাবি করেছেন তারা। কালনায় সেখানে জলা জমি থেকে নরকঙ্কাল উদ্ধার। রাজবংশী পাড়ায় মাথার খুলি, পাঁজর, হাড়গোড় দেখতে পান এলাকাবাসী। তাদের অভিযোগ, কাউকে খুন করে ফেলে রেখে গেছিল দুষ্কৃতীরা। হাড়গোড় উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠিয়েছে পুলিশ। পুজোয় পর্যটকদের জন্য উপহার বন দপ্তরের তরফে। ধূপঝোড়ায় মিলবে কুনকি হাতির স্নান দেখার সুযোগ। এলিফ্যান্ট ক্যাম্প থেকে মূর্তি নদীতে কুনকি হাতি স্নান উপভোগ করতে পারবেন পর্যটকরা। বিরল মুহূর্তের ছবি এবং সেলফিও তোলা যাবে। পুজোর মুখে খুলছে জঙ্গল। জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা। স্কুল পরিদর্শকের সই ও স্ট্যাম্প জাল করে ব্যাংকে গৃহঋণের আবেদনের অভিযোগ। আদালতের নির্দেশে গ্রেপ্তার মানিকচক ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা খাতুন। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।